স্বাধীন বাংলাদেশের সরকার শপথ নেবে চুয়াডাঙ্গার মুক্তাঞ্চলে। তারিখ ঠিক হলো ১৪ই এপ্রিল। খবরটি পৌঁছে গেল পাকিস্তানি বাহিনীর কাছে। ঠিক আগের দিন ১৩ এপ্রিল বিমান থেকে বোমা বর্ষণ করে পাকিস্তানি বাহিনী চুয়াডাঙ্গা দখল করে নিল। সবাই চিন্তিত, কোথায় অনুষ্ঠান করা যায়। এমন জায়গায় করতে হবে যা বাংলাদেশের ভূমিতে, কিন্তু যেখানে খুব সহজেই পাকিস্তানি বাহিনী আক্রমণ করে দখল করতে পারবে না। সমস্যা হলো নিরাপদ জায়গায় ফিরেও আসা হয়ে যাবে। মানচিত্র দেখে সবাই মিলে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগানকে শপথের স্থান হিসেবে নির্ধারণ করল। ভারতের সীমান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে ছিল এই আমবাগান। পলাশীর আমবাগানে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। আর ঠিক এমনই এক আমবাগানে বাংলাদেশ নামে নতুন এক আধুনিক রিপাবলিকের প্রথম সরকার শপথ নেবে। এই কল্পনা হয়তো সকলকেই আপ্লুত করেছিল। বৈদ্যনাথ তলায় পাঠ করার জন্য ঘোষণাপত্র তৈরি করা হলো। অনেক খেটে খুঁটে ঘোষণাপত্রটা তৈরি করলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। সেটা দেখে দিলেন তাজউদ্দিন আহমেদ। ঘোষণাপত্রটা কোন একজন অভিজ্ঞ আইনজ্ঞকে দেখানো দরকার ছিল। আমিরুল ইসলাম ঘোষণাপত্র নিয়ে দেখা করতে গেলেন কলকাতা হাইকোর্টের ডাকসাইটে আইনজীবী সুব্রত রায় চৌধুরীর কাছে। নিরাপত্তার কারণে সুব্রত রায় চৌধুরীর কাছে নিজের আসল নাম জানাননি আমিরুল ইসলাম। নিজেকে রহমত আলী পরিচয় দিয়ে বালিগঞ্জে সুব্রত রায় চৌধুরীর অভিজাত বাড়িতে গেলেন আমিরুল ইসলাম। নিতান্তই একজন যুবক কেমন গুরুত্বপূর্ণ দলিল নিয়ে আলোচনা করে আসতে দেখে হয়তো সুব্রত রায় চৌধুরী অবাকই হয়েছিল। ঘোষণাপত্রটা হাতে নিয়ে পড়লেন সুব্রত রায় চৌধুরী। পড়তে পড়তেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। জিজ্ঞেস করলেন, কে লিখেছে এটা? আমিরুল ইসলাম কুণ্ঠিতভাবে জবাব দিলেন, আমি লিখেছি। সুব্রত রায়চৌধুরী আনন্দে লাফিয়ে উঠলেন, বললেন, অসাধারণ কাজ হয়েছে। এটার দাড়ি, কমা, সেমিকোলনও পাল্টানোর দরকার নেই। তিনি বললেন, বাংলাদেশের স্বাধিকার প্রতিষ্ঠার যে আইনানুগ অধিকার, সেটা যে মানবাধিকার, এই ঘোষণাপত্রে তা চমৎকারভাবে ফুটে উঠেছে। সুব্রত রায় চৌধুরী এই ঘোষণাপত্র দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে এই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে জেনেসিস অব বাংলাদেশ নামে এক কালজয়ী বই লিখে ফেলেন। শপথ অনুষ্ঠানের খুঁটিনাটি চেক করতে গিয়ে দেখা গেল জেনারেল ওসমানীর সামরিক পোশাক নেই, অথচ তার সামরিক পোশাকই শপথ অনুষ্ঠানে থাকতে হবে। ভারতীয় সেনাবাহিনীর কাছেও জেনারেল ওসমানীর শরীরের মাপে কোনো সামরিক পোশাক পাওয়া গেল না। অগত্যা খাকি কাপড় কিনে জরুরি ভিত্তিতে পোশাক বানানোর অর্ডার দেওয়া হলো। ১৬ এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল, পরদিন ভোরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একটা বিশেষ বার্তা দেওয়া হবে। যারা এই বার্তা নিতে চান তারা যেন কাক ঢাকা ভোরে কলকাতা প্রেস ক্লাবে চলে আসেন। এদিকে আওয়ামী লীগের এমপিএ এমএনএ ও নেতাদের খবর দেওয়া হয় তারা যেন খুব সকালে সিনহা রোডে চলে আসে। ১০০টা গাড়ি তৈরি রাখা হলো। সারা রাত আয়োজকদের চোখে উত্তেজনায় ঘুম নেই। সকাল হতেই কলকাতা প্রেস ক্লাব আর সিনহা রোডে জড়ো হওয়া আওয়ামী লীগ নেতা আর সাংবাদিকদের জানানো হলো, আজকে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান হবে বাংলাদেশের মাটিতে। সকলেই উত্তেজিত এই অভূতপূর্ব খবর শোনার পর। উত্তেজনা আর আনন্দে ভাসতে ভাসতে ১৭ এপ্রিল বেলা ১১টার মধ্যেই সবাই বৈদ্যনাথ তলায় পৌঁছে গেলেন। চারিদিকে লোকে লোকারণ্য। নেতাদের গার্ড অব অনার দেওয়া হলো। সৈয়দ নজরুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন। অধ্যাপক ইউসুফ আলী সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন। আমরা ঘোষণা করলাম কেন আমাদের মুক্তিযুদ্ধ বৈধ এবং যুদ্ধে জিতে আমরা কেমন রাষ্ট্র গঠন করব। মুজিবনগর সরকার স্বাধীনতার মূল মন্ত্র ঘোষণা করে সাম্য, মানবিক বিচার, মর্যাদা ও ন্যায় বিচার বা ইনসাফ। যুদ্ধে জিতে এই ৩ নীতি বাস্তবায়নের জন্য সেদিন অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। অথচ যুদ্ধ শেষে ৭২-এর সংবিধান রচনার সময় মূলমন্ত্র লিখিত হয় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আর সেই থেকে শুরু সেকুলার এবং ধর্মপ্রাণ মানুষের পারস্পরিক সন্দেহ ও বিরোধ, বিভেদ আর অনৈক্যের যাত্রা। সংবিধান প্রণয়নের স্বীকৃতি পদ্ধতি হল সরাসরি জনগণের ভোটের মাধ্যমে শুধু সংবিধান প্রণয়নের জন্য একটি সংবিধান সভার নির্বাচন। পাকিস্তানে ১৯৭০ সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিষদ গঠিত হয়েছিল বটে, তবে সেই গণপরিষদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন। শেখ মুজিবুর রহমান নির্বাচনের আগে বারবার বলেছিলেন যে ৬ দফা ও ১১ দফার ভিত্তিতে নতুন সংবিধান রচিত হবে।
1971 সালে 9 মাসের সর্বাত্মক প্রতিরোধ সংগ্রামে লাখ লাখ মানুষের জীবনদান, উদ্বাস্তু ও বিপন্ন হয়ে পড়া, অবর্ণনীয় মানবিক অবস্থার মধ্যে বসবাস, বর্বর নির্যাতন, স্বজন হারানোর বেদনা, পরস্পরের প্রতি সাহস, সবকিছু মিলিয়ে মানুষের চেতনার আমূল পরিবর্তন ঘটে যায়। অতি অল্প সময়ের মধ্যে এই পরিবর্তন এত দ্রুত গতিতে এবং ব্যাপকভাবে ঘটে যে যুদ্ধের আগে মানুষ আর যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী মানুষের মধ্যে চেতনাগতভাবে পরিবর্তিত এক নতুন মানুষের উন্মেষ ঘটে। পাকিস্তানের নাগরিক যারা ছিলেন পরাধীন, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবেই তাদের আত্মপ্রকাশ ঘটে। স্বাধীন বাংলাদেশের সরকার পাকিস্তানের গণপরিষদের সদস্যদের নিয়েই নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু করে। 72 সালে ভাসানী ন্যাপ প্রথম জেনারেল ইয়াহিয়া খানের অধীনে অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনে পূর্ণ স্বায়ত্তশাসনের ম্যান্ডেট নিয়ে বিজয়ী ব্যক্তিদের দ্বারা স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে। মৌলানা ভাসানী বলেছিলেন, জেনারেল ইয়াহিয়া খানের 5 দফা শর্ত মেনে এই সদস্যরা নির্বাচনে গিয়েছিলেন। সেই নির্বাচনে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়নের জন্য জাতীয় পরিষদ তথা গণপরিষদ নির্বাচিত হয়েছিল। তৎসহ নির্বাচিত হয়েছিল প্রাদেশিক পরিষদ। পাকিস্তান কায়েম থাকাকালে এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর এই দুই সময়ের ব্যবধান মাত্র 9 মাস হলেও রাজনৈতিক সচেতনতা, আশা আকাঙ্ক্ষা ও মূল্যবোধের দিক থেকে জনগণ অনেক এগিয়ে গেছে। মৌলানা ভাসানী ন্যাপের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় বলেন, বর্তমান গণপরিষদে ফ্যাসিস্ট ইয়াহিয়া সরকারের আইনগত কাঠামোর অধীনে নির্বাচিত সদস্যগণ 6 দফা দাবি আদায়ের জন্য জনগণের ম্যান্ডেট পেয়েছিল। সুতরাং দেশের বর্তমান রাজনৈতিক দলগুলির সম্মিলিত সংগ্রামে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনায় তাদের কোনো অধিকার নেই। এছাড়া ন্যাপের মোজাফফর আহমদ 72-এর 21শে ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও অন্তর্বর্তীকালীন সংবিধান গ্রহণের জন্য আহ্বান জানান। ওই সংবাদ সম্মেলনে তিনি গুরুতর প্রশ্নটি উত্থাপন করেন। তিনি বলেন, আরেকটি সাধারণ নির্বাচন না করে দেশের জন্য কোনো স্থায়ী সংবিধান গ্রহণ করা যেতে পারে না, কারণ স্বাধীনতা যুদ্ধকালে একটা গুণগত পরিবর্তন সাধন হয়েছে দেশে, এবং এই পরিস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে জনগণের মতামত যাচাই ও বিবেচনা করার উদ্দেশ্যে অপরিহার্য নির্বাচন কার্যকর করা। এমনকি ছাত্রলীগের দুই প্রভাবশালী নেতা আসম আব্দুর রব ও শাহজাহান সিরাজ নৈতিকতার প্রশ্ন উত্থাপন করে বলেন, পরিষদ সদস্যদের শতকরা 90% যেখানে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত না থেকে আরাম আয়েশে গা ভাসিয়ে দিয়ে এবং নানা ধরনের অসামাজিক কাজে লিপ্ত থেকে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সম্পূর্ণ সময়টুকু ভারতে রাজনৈতিকভাবে নির্লিপ্ত জীবনযাপন করেছে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত একটি স্বাধীন ও সার্বভৌম দেশের শাসনতন্ত্র প্রণয়নের অধিকার সেসব গণপরিষদ সদস্যদের আদৌ আছে বলে দেশবাসী মনে করে না। তারা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, বলে 50 জনের অধিক পক্ষত্যাগী, দুর্নীতির দায়ে বহিষ্কৃত ও অনুপস্থিত গণপরিষদ সদস্যদের অবর্তমানে অর্থাৎ বাংলাদেশের 1 কোটিরও বেশি লোকের প্রতিনিধিত্ব ছাড়াই গণপরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরকম একটি অসম্পূর্ণ সংসদ সংবিধান প্রণয়নের অধিকার রাখে কিনা? যদিও সদ্য দায়িত্ব গ্রহণকারী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উল্লিখিত 0 আসনে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু এই উপনির্বাচনগুলো কখনো অনুষ্ঠিত হয়নি। দেশে প্রত্যাবর্তনের পর 1972 সালে 10ই জানুয়ারি যে বৈঠকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ্ধতির সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, ওই বৈঠকে তিনি জানান, সংবিধান পরিষদকে আইন প্রণয়ন কিংবা মন্ত্রিসভার কাজকর্ম তদারকির কোনো ক্ষমতাই দেয়া হবে না। শেখ মুজিবুর রহমানের দেবতুল্য জনপ্রিয়তার মুখে কেউ এর প্রতিবাদ করতে সাহস করেননি। কেবল ব্যারিস্টার আমিরুল ইসলাম অনভিজ্ঞতা হেতু আপত্তি প্রকাশ করেন এবং মুজিবকে বোঝাবার চেষ্টা করেন যে অস্থায়ী সংবিধান আদেশে খসড়া প্রণয়নের আগেই নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে একটি সভা অবশ্যই আহ্বান করা উচিত, আর আইন পরিষদকে আইন প্রণয়নের ক্ষমতা না দেওয়াটাও চরম অগণতান্ত্রিক হবে। শেখ মুজিবুর রহমান তাকে তিরস্কার করে থামিয়ে দিয়ে বলেন যে, তুমি একজন অনভিজ্ঞ যুবক, তুমি রাষ্ট্র এবং প্রশাসন সম্পর্কে কী এমন জ্ঞান রাখো? আমিরুল ইসলাম ওই বৈঠকে নিজেকে স্টুপিড হিসেবে আবিষ্কার করলেন। অভিজ্ঞ ব্যক্তিরা কেউ তার সমর্থনে কিছু বলার সাহস পেল না। 1972 সালের 12ই অক্টোবর খসড়া সংবিধান প্রস্তাব আকারে সংসদে উত্থাপন করা হলে মুজাফফর ন্যাপের সদস্য সুরঞ্জিত সেন খসড়া শাসনতন্ত্র নিয়ে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে বলেন, আওয়ামী লীগের সকল গুরুত্বপূর্ণ নেতাও 1956 সালের পাকিস্তানের সংবিধানের উপর জনরায় নেয়ার জন্য গণভোটের প্রস্তাব দিয়েছিলেন।
যেসব ধারার নিন্দা আওয়ামী লীগ ১৯৫৬ সালে করেছিল হুবহু সেগুলোই তারা স্বাধীন বাংলাদেশের সংবিধানে প্রবিষ্ট করিয়াছে। ৬২ সালে শাসনতন্ত্র তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখে। বর্তমান শাসনতন্ত্রে প্রধানমন্ত্রীকে সেই একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। স্বতন্ত্র সদস্য মানবেন্দ্র লারমা বলেন, শাসনতন্ত্র বিলের প্রতিটি ধারাই প্রমাণ দেয় যে এক হাতে জনগণকে অধিকার দেওয়া আছে, আবার অন্য হাতে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি দাবি করে তিনি বলেন, আমি সেই নির্যাতিত ও নিপীড়িত জাতিসত্তার একজন। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে বাঁচতে চাই, কিন্তু আমাদের দাবি আঞ্চলিক স্বায়ত্তশাসনের। খসড়া সংবিধানে আমাদের জাতিসত্তার কোনো কথাই নেই। পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের বাইরে গেলে সদস্যপদ বাতিলের আদেশটিও খসড়া সংবিধানের একটি অনুচ্ছেদ হিসেবে সংযোজিত হয়। এই অনুচ্ছেদের কারণে গণপরিষদের কোনো সদস্য স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না। দলের মতের বাইরে কথা বলার কোনো অধিকার সংসদ সদস্যদের ছিল না। এই ধারাটি গণপরিষদকে কার্যত আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সঙ্গে একাকার করে ফেলেছিল। ১৯৬৯ সালে জাতীয় পরিষদে যখন আইয়ুব খান ১৯৬২ সালের সংবিধানের সংশোধনী বিল পেশ করেন, তখন আওয়ামী লীগ থেকে একই বৈশিষ্ট্যের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। শাসক শ্রেণী যে রাষ্ট্রের মৌলিক সবগুলো প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে অবিশ্বাস করে, সংবিধানের এই ধারা তারই ইঙ্গিত দেয়। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কি জনগণ? সংবিধানে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু বিষয়টি এখানেই শেষ হয়নি। বাক্যটি একটি সেমিকোলন চিহ্ন দিয়ে ঘোষণা করা হয়েছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কৃতিত্বে কার্যকর করা হইবে। এখানে যে প্রশ্নটি স্বাভাবিকভাবে আসে তা হল, সংবিধান জনগণের এই ক্ষমতা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে? অর্থাৎ প্রয়োগের মালিক প্রধানমন্ত্রী। সংবিধান উচ্চকণ্ঠে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তা ভোগ করার সকল ক্ষমতা নিরঙ্কুশ করে দিয়েছে প্রধানমন্ত্রীকে। জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ে ভোটদানের অধিকার ছাড়া তার ক্ষমতা প্রয়োগের অন্য কোনো বিধান এই সংবিধানের কোথাও খুঁজে পাওয়া যাবে না। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হলেও আখেরে জনগণ দাস হয়ে যায়। রাষ্ট্রপতির ভূমিকা কী? সংবিধানের রাষ্ট্রপতি বিষয়ক অনুচ্ছেদ লক্ষ্য করলেই দেখা যাবে, কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা, এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না। অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সকল ক্ষমতা দিয়েছে বলে প্রাথমিকভাবে পাঠে মনে হয়, তার কোনোটাই তার নেই। সবই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে বাধ্য। বিচারপতি বা নির্বাচন কমিশনের নিয়োগ, অর্থাৎ সকল সাংবিধানিক পদে নিয়োগদান, যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মওকুফ, কোনো কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। সংবিধান সাধারণভাবে পাঠ করলে মনে হতে পারে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। তিনি প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল নিয়োগ করার অধিকারী, কিংবা তিনি নির্বাচন কমিশন, মহা হিসাব নিরীক্ষক বা সরকারি কমিশন প্রতিষ্ঠা ও নিয়োগের ক্ষমতার অধিকারী। কিন্তু আগের অনুচ্ছেদ মনে রাখলেই পরিষ্কার হয়ে যাবে, এই সকল ক্ষমতা প্রয়োগ দৃশ্যত রাষ্ট্রপতি কর্তৃক হলেও প্রকৃতপক্ষে তিনি প্রধানমন্ত্রীর ক্রীড়নক ছাড়া কিছুই নন। সংবিধান তাকে দিয়েছে অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা। তবে অনুচ্ছেদে এটাও বলা হয়েছে যে এমপি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবে, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। অর্থাৎ প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার। এটি হল সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা। রাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগকৃত ক্ষমতার বাইরে সংবিধান প্রধানমন্ত্রীকে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করেছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ ও নিয়োগের অবসান ঘটানোর এখতিয়ারও সংবিধান প্রধানমন্ত্রীকেই দিয়েছে। মন্ত্রিসভাকে যদিও যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ করা হয়েছে, কিন্তু সংবিধানে রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তাহলে তার সংসদে আসন শূন্য হবে। উল্টোদিকে সংসদকে দলের কাছে জিম্মি করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান হন, তবে সংবিধান তার কাছে যে ক্ষমতা অর্পণ করেছে তা পুরাকালে সম্রাটদের জন্য ঈর্ষণীয়।
সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে ইমপিচ কি করা যায়? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তদন্ত করবে কে? এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে করতে হবে? প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করবার অধিকারী বা কে? তিনি কেমন করে সেটা করবেন? প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, ঠিক আছে, কিন্তু অবহিত হয়ে থাকাই কি যথেষ্ট? যদি প্রধানমন্ত্রীর কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্রীয় সম্পর্ক নির্ণয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচার কে করবে? এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নেই। এভাবেই সংবিধানে প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতার সুযোগ করে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য বা দেশদ্রোহিতার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী, দোষী সাব্যস্ত ও বিচার করার সাংবিধানিক কোনো সুযোগ সংবিধানে নেই। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচ বা অভিশংসন করা যায়, আর আমাদের এমন সংবিধান যাতে প্রধানমন্ত্রীকে ইমপিচ করা তো দূরে থাক, সাংবিধানিকভাবে তার কাছে জবাবদিহিতা চাইবার ও আদায় করবার কোনো সুযোগ নেই, ব্যবস্থাও নেই। রাষ্ট্র তার ঘোষিত নীতির উল্টো কোনো নীতি বাস্তবায়ন করতে পারে কি? সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতির একটি অংশ রাজনৈতিক এবং অপরটি অর্থনৈতিক। রাষ্ট্র রাজনৈতিক ও অর্থনৈতিক যে লক্ষ্য নির্ধারণ করেছে তার বাস্তবায়ন আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে। এই নিয়ে যদি কোনো প্রশ্ন তোলা হয় আর রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়নে ব্যাপৃত হয় তবে তা আদালতে গিয়ে বন্ধ করা যাবে না। সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। আইন প্রণয়নে ক্ষমতার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংসদকে 2/3 ভোটে সংবিধানের সবকিছুই পরিবর্তন বা রহিতকরণের ক্ষমতা দেওয়া হয়েছে, হোক তা মূলনীতি, হোক তা মৌলিক অধিকার, হোক তা অন্য কিছু। রাষ্ট্রের মূলনীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবেই সংবিধান লঙ্ঘন হয় না এবং আশ্চর্যজনকভাবে তা বন্ধ করার কোনো বৈধ বা সাংবিধানিক ব্যবস্থা রাখা হয়নি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে যা খুশি তাই করা যায়। পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সংবিধান সংশোধন করা যাবে। জনগণের অভিপ্রায়ের প্রকাশ যদি সংবিধান হয় তাহলে তার স্বাধীনতা রক্ষার সনদ যদি সংবিধান হয়, জনগণের ঊর্ধ্বে কারো অবস্থান হতে পারে না। সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবেন সেটা সংশোধনের এখতিয়ার কোনোভাবেই আইনসভার কাছে থাকতে পারে না। জনগণের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের যিনি রচয়িতা সেই টমাস জেফারসন পরিষ্কার করে বলেছিলেন, সংবিধান সংশোধন করার এখতিয়ার সিনেটের হাতে থাকতে পারে না। আইনসভার সদস্যরা নিজেরাই এই সংবিধানের অর্থাৎ জনগণের অভিপ্রায়ের আইনি সনদ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যান তাহলে নিজেদের ক্ষমতা ও কর্তৃত্বের যা উৎস তা কি অস্বীকার করা হয়? নিজেদেরকেও অস্বীকার করা হয়। সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের এখতিয়ার থাকতে পারে না। সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে। সে কারণে সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করাটা ছিল সংবিধান বিরোধী পদক্ষেপ এবং সংবিধানের ঘোরতর লঙ্ঘন। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে এমপিগণ শেখ মুজিবের নেতৃত্বে জনগণের মতামতের তোয়াক্কা না করে সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত ও নৈতিকতার বৈশিষ্ট্য ধুলোয় মিশিয়ে দিয়েছেন। রাষ্ট্র কিভাবে কার কাছে থেকে কত টাকা আদায় করে, কার জন্য কত টাকা খরচ করবে তা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে বলে অর্থ বিল। সংবিধান অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থ বিল হিসেবে সার্টিফিকেট দেওয়ার পর এই বিষয় চূড়ান্ত হয়ে যাবে এবং এই সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রের অর্থ যে কোনোভাবে খরচ করলে, আত্মসাৎ করলে, লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশও সেখানে নেই। সংবিধানের 11 ভাগে অর্থাৎ একেবারে শেষ দিকে একটি প্রায় অনুল্লেখযোগ্য অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানের বিধানবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকবে। তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে। অর্থাৎ পাকিস্তান আমলে যেসব আইন বিধিবিধান জারি ছিল তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত, তাই দুইবার স্বাধীনতার পরও দাড়ি কমা সমেত বাংলাদেশে জারি করা হলো। সংবিধানে যেখানে মৌলিক অধিকারসমূহের বিবরণ দেওয়া হয়েছে সেই অধিকারসমূহে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধিনিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে কিভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে তার একটি উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। সংবিধানে বলা হয়েছে, আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না।
তার অর্থ দাঁড়ায় আইনের মাধ্যমে ছাড়া, অর্থাৎ কোনো ব্যক্তিকে জীবন বা ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না। আইন নির্ধারিত পদ্ধতিতে তা করা যাবে। এজন্যই পরবর্তী সময়ে আবিষ্কৃত বিচার বহির্ভূত হত্যা, যা ক্রসফায়ার নামে কুখ্যাত, তার মতো বর্বর ব্যবস্থাটিও সংবিধান সম্মত হয়ে যায়, কারণ দেখানো যায় ক্রসফায়ারও আইনসম্মত। 1898 সালে ব্রিটিশ প্রবর্তিত ফৌজদারি কার্যবিধি বা সংবিধান সম্মত আইনের ধারা অনুযায়ী বিচারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এমন অভিযোগে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করার ক্ষেত্র ছাড়া পুলিশ কাউকে হত্যা করতে পারবে না। এমন কোনো ঘটনা ঘটলে একটি প্রশাসনিক তদন্তে গুলি ছোড়ার ঘটনাটিকে আত্মরক্ষামূলক বলে মনে করলে হত্যাকাণ্ডটি আইনসম্মত হয়ে যায়। সেজন্য পুলিশের বা র্যাবের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী ও খুনের মামলার আসামি হতে হয়। সংবিধানে বলা আছে যে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা হলো। এমনকি মুক্তিযুদ্ধের যে বাঙালি ছাড়াও অন্যান্য জাতিসত্তার অংশগ্রহণ ছিল, জীবনদান ছিল, তাও ভুলে যাওয়া হলো। রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি অংশে বলা আছে, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতিগত ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। জাতির সংজ্ঞা ও রাষ্ট্রের মূলনীতির মধ্যে কোথাও বাংলাদেশের সংখ্যালঘু জাতিসত্তার প্রশ্নটি অনুপস্থিত। শুধু অনুপস্থিতি নয়, বরং প্রবল বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করে তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা ভাষাগত ও সংস্কৃতিগতভাবে বাঙালি নন, সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকেন না। আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম নীতি হচ্ছে জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, জাতীয় পরিচয় এবং নাগরিক অধিকার স্বীকার করা। এই প্রবল জাত্যাভিমান এবং বাঙালি সাম্প্রদায়িকতা কেবল এই অনুচ্ছেদকে সীমাবদ্ধ করেনি। একদিকে সংবিধানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত, অন্যদিকে অন্যান্য ভাষাভাষী জাতিগোষ্ঠীর যে অন্তত মাতৃভাষায় শিক্ষালাভের অধিকারের কোনো স্বীকৃতি নেই। মুক্তিযুদ্ধে ভাষাগত ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে দেশের জনগণ জীবন মরণ সংগ্রাম করল। বাংলাদেশের স্বাধীনতার পর সেই একই ভাষাগত ও জাতিগত নিপীড়ন ও বঞ্চনা শুরু করল নব্য শাসক গোষ্ঠী এবং এর হাতিয়ার হলো তাদের রচিত সংবিধান। রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় বা আন্তর্জাতিক, তার সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের কোনো প্রয়োজন জনগণের কাছে বা তার প্রতিনিধিদের কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থাই রাখা হয়নি। সেজন্য ৭২-এর সংবিধান অনুযায়ী তেল, গ্যাস, কয়লা রপ্তানি অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার চুক্তি হোক তা ট্রানজিট বা করিডোর, কোনো কিছুর জন্যই চুক্তির আগে বা পরে তা দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। সকল গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে রেখে। এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই। যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত, সেই নির্বাচকরা যদি মনে করেন তাকে আর তাদের প্রতিনিধি রাখবেন না, তাহলে ওই জনগণের হাত পা বাঁধা কিছুই করার নেই তাদের, অর্থাৎ প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগও সংবিধানে নেই। মুক্তিযুদ্ধের মতো এমন একটা মহৎ গণযুদ্ধের মধ্যে দিয়ে যেই দেশের উদ্ভব, সেই মুক্তিযুদ্ধের ছাপই ৭২-এর সংবিধানে নেই। ৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় সংবিধানের বর্ণবাদী, অগণতান্ত্রিক ও গণবিরোধী চরিত্রের প্রশ্ন তুলে সংখ্যালঘু জাতিসত্তার একমাত্র প্রতিনিধি ও সংসদের সরকার বিরোধী স্বতন্ত্র সদস্য হিসেবে যে মানুষটি সংগ্রাম করেছিলেন, তিনি হচ্ছেন মানবেন্দ্র নারায়ণ লারমা। সংসদে সংবিধান বিলের উপর আলোচনা করতে গিয়ে ১৯৭২ সালের ২৫ অক্টোবর সংসদে তিনি বলেছিলেন, বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার কথা বলা যেতে পারে, বাংলাদেশের সেসব জাতির কথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এই খসড়া সংবিধানে নেই। বিভিন্ন জাতিসত্তার কথা যে এখানে স্বীকৃতি হয়নি, সে কথা আমি না বলে পারছি না। পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতীয় এলাকা। এই এলাকার সেই সব ইতিহাসের কথা, আইনের কথা এই সংবিধানে নেই। মাননীয় স্পিকার সাহেব, এই মহান সংসদে দাঁড়িয়ে আজকে আমি আপনাদের মাধ্যমে একজন সরল মানুষের অভিব্যক্তি প্রকাশ করছি। আমাদের এলাকাটা একটা উপজাতি এলাকা। এখানে বিভিন্ন জাতি বাস করে। এখানে চাকমা, ত্রিপুরা, লুসাই, বোম, পাংখ, খুমি, সিয়াং এবং চাক এরূপ ছোট ছোট 10টি উপজাতি বাস করে। এই মানুষের কথাই আমি বলছি। এই উপজাতি মানুষদের কথা ব্রিটিশ সরকার স্বীকার করে নিয়েছিল। পাকিস্তানি স্বৈরাচারী গভর্নমেন্ট আমাদের অধিকার ১৯৫৮ এবং ৬২ সালের সংবিধানে স্বীকার করে নিয়েছিল।
জানি না আজকে যে গণতন্ত্র হতে যাচ্ছে, সমাজতন্ত্র হতে যাচ্ছে, তখন কেন আপনারা আমাদের কথা ভুলে যাচ্ছেন। সংখ্যালঘু জাতির এই প্রতিনিধির আকুতিতে সেদিন কর্ণপাত করা হয়নি, বরং নতুন রাষ্ট্রের কর্ণধার অন্য সকল জাতিসত্তার মানুষকে বাঙালি হয়ে যাবার পরামর্শ দিয়েছিলেন। সংখ্যালঘু জাতিসত্তার ওপর এই জাতিগত নিপীড়ন আর অপমানের ফলাফল আমরা পরবর্তী সময় লক্ষ্য করি অধিকার আদায়ের জন্য পাহাড়ি জনগণের সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার ভেতর দিয়ে। তৎকালীন ন্যাপ নেতা ও পরে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি। তিনি তার বাকি সব দায়িত্ব ছেড়ে দিয়ে বলেছিলেন, অন্তত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা সাংবিধানিকভাবে নিশ্চিত করা হোক। সেটুকু করা হয়নি ওই সমাজতান্ত্রিক সংবিধানে। বাংলাদেশ নামে রাষ্ট্র পরিচালনার জন্য গৃহীত দলিলটি নজিরবিহীন, অগণতান্ত্রিক, অবৈধ ও অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে রচিত ও গৃহীত হল। এই সংবিধানে নানা ধরনের চটকদার শব্দমালা থাকলেও সামগ্রিক বিচারে তা অসার, প্রতারণামূলক, স্ববিরোধিতায় ভরপুর। শুধু তাই নয়, বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করলেও মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি এতে, বরং নতুন সংবিধানে সেই ঔপনিবেশিক আইনসমূহ বহাল রাখা হয়েছে। ফলে এই সংবিধান একটি স্বাধীন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করল না। দেশের নাম বাংলাদেশ হলেও আইন বহাল থাকল ব্রিটিশ ও পাকিস্তান আমলের। কার্যত রাষ্ট্রের ঔপনিবেশিক চরিত্রই অপরিবর্তিত থাকল। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যের সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। ৭২-এর ১২ই অক্টোবর গণপরিষদে খসড়া সংবিধান উপস্থাপন করা হয়। এরপর ১৫৩টি অনুচ্ছেদ সম্বলিত এই বিলটি নিয়ে তিনি ৩ সপ্তাহব্যাপী আলোচনা করেন এবং ১৯৭২ সালের ৪ নভেম্বর নতুন দেশের জন্য প্রণীত সংবিধানটি গৃহীত হয়। কমিটির বৈঠকে ডক্টর কামাল হোসেনের ইংরেজি ভাষ্য এবং অধ্যাপক আনিসুজ্জামানের অনুবাদ গণপরিষদের সচিবালয়ের মারফত বিজি প্রেস থেকে মুদ্রিত হয়ে উপস্থাপিত হতো। বৈঠকে অনেক সদস্যের উপস্থিতির হার অনেক কম ছিল। মন্ত্রীদের মধ্যে খন্দকার মোশতাক আহমেদ ও এইচ.এম. কামরুজ্জামান খুব কমই আসতেন। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদ আসতেন মাঝে মাঝে। তাজউদ্দিন যেদিন আসতেন সেদিন আলোচনায় যোগ দিতেন সাগ্রহে। কোনো কমিটিতেই সব সদস্য অংশ নেন না, এটাও তার ব্যতিক্রম ছিল না। মাওলানা ভাসানী অভিযোগ করেন, শাসনতন্ত্রের খসড়া হবার পর জনগণের কাছে প্রকাশের আগে দিল্লি পাঠানো হয়েছে। ১৯৭২-এর জুন মাসে আইনমন্ত্রী কামাল হোসেন শাসনতন্ত্রের খসড়া বগলদাবা করে বিলেতে যাবার নাম করে দিল্লিতে যান। সুনিপুণ হস্তলিখিত সংবিধানে শেখ মুজিব সই করলেন ১৯৭২ সালের ডিসেম্বরের মাঝামাঝি। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর নতুন সংবিধান কার্যকর করা হয়। তবে ১৯৭৩ সালের ৭ এপ্রিল নতুন সংসদের সভা অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত ২১০টি নির্বাহী আইন প্রণয়ন করা হয় কোনো রকম আলোচনা বা জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থার সঙ্গে পরামর্শ বা বৈঠক ছাড়াই। এভাবে নতুন সংসদের অধিবেশন বসার আগে কার্যত রাষ্ট্রপতি নির্বাহী আদেশ বলে পরিচালিত হয়। ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর তারিখে মাত্র ৯ মাস অতিক্রান্ত হবার পর সংবিধানের ৩৩ নম্বর অনুচ্ছেদ সংশোধনের জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ করা হয় এবং জরুরি আইনের বিধান সংবলিত একটি নতুন অংশ সংবিধানে সংযোজিত হয়। ভারতীয় সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদের অনুকরণে ৩৩ নম্বর অনুচ্ছেদের বিকল্প হিসেবে নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত আইন সংযোজন করা হয়। কিন্তু ভারতীয় সংবিধানে যেখানে আটকাদেশের মেয়াদ ৩ থেকে ৬ মাসের নির্দিষ্ট করা হয়েছিল, সেখানে বাংলাদেশের সংবিধানে উপদেষ্টা বোর্ড প্রয়োজন মনে করলে এই আটকাদেশের মেয়াদ অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল রাখার সুযোগ করে দেওয়া হয়। সর্বকালে আওয়ামী লীগের লোকেরা এই প্রচারণা অব্যাহত রেখেছে যে একটি বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের সরকারের অভ্যুদয় ঘটেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই সংবিধান প্রণয়ন করতে হয়েছে। কিন্তু প্রকৃত অবস্থা ছিল একেবারেই ভিন্ন। আওয়ামী লীগ কখনোই বিপ্লবী দল ছিল না। কোনো বিশেষ বিপ্লবী প্রেরণা নিয়ে কখনোই তারা উদ্দীপিত, সংগঠিত ও অগ্রসর হয়নি। সে কারণেই সংবিধান প্রণয়ন করতে গিয়ে তারা যে স্ববিরোধিতার আশ্রয় নিয়েছিল তা দ্রুতই উন্মোচিত হয়ে যায়। এই সংবিধান প্রণয়নের দায়িত্ব পেটি বুর্জুয়া শ্রেণী পালন করেছিল। তাদের শ্রেণীগত দুর্বলতা আর অস্থিরতা দিয়েই সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছিল।